বন্ধুরা, আজ আপনাদের শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বোতাম। আজকার ব্যাপারটি যা ঘটল তা আমার পক্ষে বেশ একটু আশ্চর্যজনক। সাধারণত জীবনে এমন ঘটনা বেশি ঘটে না। সেদিন বেলা 10টার সময় ছোকরার দল আমাকে এসে ধরলে আদিবাসীদের নেত্রী এলিশা কুই আজ জেল থেকে মুক্তি পাবেন। কংগ্রেস গভর্নমেন্ট কার্যভার গ্রহণ করার পরদিন প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এলিশা কুইকে মুক্তি দেওয়াই তাদের সর্বপ্রথম কাজ। এ সংবাদ খবরের কাগজ মারফত বিহারের অনেকেই অবগত আছেন। সেজন্য আমাকে মোটরটা দিতে হবে। আমি জানতাম না এলিশা কুই রাঁচি জেলে আছেন। সানন্দে সম্মতি দিলাম। কিন্তু ওরাই যখন বেলা 2টোর সময় আমার কাছে এসে জানালে মোটর দিতে হবে, তখন হঠাৎ আমার মনে পড়ল ড্রাইভার ছুটি চাওয়াতে তাকে ভুলে ছুটি দিয়ে ফেলেছি। সুতরাং নিজেই মোটর চালিয়ে নিয়ে গেলাম জেলের ফটকে। বেলা 2:10 সময় এলিশা কুই জেলারের সঙ্গে গেটে এসে দাঁড়ালেন। খুব বেশি ভিড় না হলেও খুব কম লোক যে এসেছিল তাও নয়। গণ্যমান্য লোক অনেকে উপস্থিত ছিলেন। 2-3টি এমএলএ, বিখ্যাত কংগ্রেস নেতা হরজীবন পাঠক, ধনী ব্যবসায়ী নেমিচাঁদ, বাঙালি বড় উকিল প্রভাত রায়, তার জামাই ডাক্তার নেহার মিত্র। জনতা এগিয়ে গেল। এলিশা কুইয়ের গলায় মালা দিয়ে তাকে আমার মোটরে নিয়ে এসে ওঠালে। একটু পরে আমি মোটর ছেড়ে দিলাম। আমার বাড়ি হিনু ময়দানের কাছে, জগন্নাথপুরের রাস্তার খানিক এদিকে। জেল থেকে অনেকখানি চলে এলাম মোটর হাঁকিয়ে। সঙ্গে কেবল হরজীবন পাঠক ও 2টি ছোকরা কংগ্রেস কর্মী। ওরা বলে, কোথায় নিয়ে যাচ্ছেন? বললাম, গরিবের বাড়িতে মাননীয়া নেত্রীর জন্যে ও আপনাদের জন্যে সামান্য একটু চায়ের জোগাড় করেছি। একটি ছোকরা বললে, উনি তো চা খান না। হেসে বললাম, জল খাবেন না হয় দয়া করে। পেছনের সিটে দেশনেত্রীর মৃদু হাসির শব্দ শুনতে পেলাম। যারা দেশনেত্রী এলিশা কুইয়ের কথা শুনেননি বা ভালো জানেন না, তাদের অবগতির জন্যে 2-1টা কথা ওর সম্বন্ধে বলি। এলিশা রাঁচি ও সিংভূমের বন্য আদিবাসীদের নেত্রী। বাংলাদেশ বা অন্য স্থানে এর নাম তত কেউ হয়তো শুনেননি, কারণ বিহারের অনেক বিষয়েই বাংলার পাঠক উদাসীন। কিন্তু রাঁচি বা সিংভূম জেলার অধিবাসীদের কাছে এলিশা কুইয়ের নাম ইন্দ্রজালের কাজ করে। গত 1942-এর অগাস্ট আন্দোলনের সময় লোহার ডগা থেকে যশোপুর স্টেটের সীমান্ত পর্যন্ত পালামৌ জেলার সমগ্র বন্য অঞ্চলে 2 মাসকাল একটি স্বাধীন রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। ব্রিটিশ গভর্নমেন্টের হাত সেখানে অচল পক্ষাঘাতগ্রস্ত হয়েছিল। প্রত্যেকটি থানা, বাংলো, প্রত্যেকটি ফরেস্ট রেস্ট হাউস এই স্বাধীন গভর্নমেন্টের কাছারি, থানা ও কর্মচারীদের থাকবার স্থানে পরিণত হয়েছিল। এই স্বাধীন গভর্নমেন্টের নেত্রী ছিলেন এলিশা কুই। লোহারডগা হতে বুঞ্জিগড় হয়ে যে বাস জারসাগুড়া ও সম্বলপুর যায়, 3 মাসকাল তাদের লাইসেন্স পত্রে সই নিতে হয়েছিল এই স্বাধীন গভর্নমেন্টের কর্মচারীদের কাছেই। এই 3 মাস একটি চুরি হয়নি এই অঞ্চলে, একটি পয়সা ঘুষ নেয়নি কেউ। 12ই অগাস্ট লোব্রা অব্রখনির মালিক মিস্টার এসপিড প্রথমে খবর পান যে বিপ্লবী দল 6টা থানা পুড়িয়েছে, টেলিগ্রাফের তার কেটেছে, রাস্তায় ঘাঁটি বসিয়েছে, রাঁচি লোহারডগা রেলপথ উপড়ে তুলে ফেলেছে। বন্য গ্রামগুলিতে হো বা ওরাও মণ্ডলেরা নিজেদের হাতে শাসনভার নিয়েছে। অব্রখনির আদিবাসী মজুরেরা কাজ বন্ধ করেছে এবং সম্ভবত তাকে ও তার পরিবার বর্গকে খুন করে ফেলবে। এই ব্যাপারের বাকি অংশটুকু আমি মিস্টার স্পিডের ম্যানেজার মিস্টার শর্মার কাছে শুনেছিলাম। আমি নিজে রাঁচিতে অনেক দিন থেকে কন্ট্রাক্টরি ব্যবসা করি। রাঁচি শহরে আমার আপিসও আছে। আমার বাড়ি গাড়ি সবই এই কন্ট্রাক্টরি ব্যবসার দৌলতে। মিস্টার স্পিডের খনিতে আমি মাঝে মাঝে জিনিসপত্র সরবরাহ করেছি। ওদের কোম্পানির নাম জন স্পিড অ্যান্ড কোম্পানি। অনেকগুলি অভ্র ও বক্সাইট খনির মালিক। 12ই অগাস্ট সন্ধ্যাবেলা স্পিডের বাংলোতে খবর এলো বহু লোক জড়ো হইয়া আসছে বাংলো পুড়িয়ে দিতে। সাহেবের স্ত্রী ও 2 মেয়েও সেই সময় বাংলোতে ছিল। রাত্রে বহু চেষ্টা করেও পালানোর ব্যবস্থা করা গেল না। সকালবেলা একটা লরি জোগাড় করে ওরা মালপত্র উঠাচ্ছে। 8 ঘন্টার মধ্যেই লরি ছেড়ে বুঞ্জিগড়ের পথে ওরা জারসাগুড়া বা সম্বলপুর পালাবে। এমন সময় 2 জন একখানা মোটরে এসে নামলে।
একজন সাহেবের হাতে একখানা চিঠি দিলে তাতে করা হুকুম দেওয়া হয়েছে সাহেবকে সে যেন স্থান ত্যাগ করার চেষ্টা না করে, করলে বিপদে পড়বে পথে। যেখানে আছে সেখানে থাকলে সে সম্পূর্ণ নিরাপদে থাকবে। এর দায়িত্ব নিচ্ছে পালামৌ কংগ্রেস সরকার। চিঠিতে সই আছে এলিশা বাকুইয়ের। লোক দুটি চিঠি দিয়েই মোটরে উঠে চলে গেল। সাহেব ভয় পেয়ে লরি থেকে মালপত্র নামাতে লাগলো। যাওয়া বন্ধ হয়ে গেল। ম্যাম সাহেব কাঁদতে লাগলো। বড় মেয়েটি একটি রিভলভার নিয়ে বাংলোর বারান্দায় চেয়ার পেতে বসে রইল। ঠিক এই সময়ে মিস্টার শর্মা আরেকখানা লরি নিয়ে সেখানে হাজির। তিনি পাথর ভাষা থেকে এই লরিখানা অনেক কষ্টে জোগাড় করে এনেছিলেন সাহেবদের যাওয়ার সুবিধের জন্যে। মিস্টার শর্মা অবাক হয়ে বললেন, এ কি, মালপত্র নামাচ্ছেন কেন? যাবেন না? সাহেব কিছু বলবার আগেই বড় মেয়েটি রাগের সুরে বললে, ওহ, দিস ব্ল্যাক কার্স। ঠান্ডা হও মিশি বাবা, তোমার বাবা কই? দাঁড়াও আগে শুনি। মিস্টার স্পিড বাইরে এসে হাতের চিঠিখানা নেড়ে মিস্টার শর্মাকে বললে, হ্যালো শর্মা, সি দিস। দিস ব্ল্যাক কংগ্রেস ডেভিলস আর এট দেয়ার ডার্টি ট্রিক্স ইভেন হেয়ার। দেখি কি ব্যাপার। মিস্টার শর্মা চিঠি পড়ে হেসে বললেন, এরা তো ভালোই বলছে। এলিশা বাকুইয়া আদিবাসীদের নেত্রী, সেবার রামগড় কংগ্রেসে দেখেছিলাম। বেশ সুন্দর চেহারা। আদিবাসী হোক, ওরাও মুন্ডা ও কোলেরা একে বড্ড মানে। উনি ওদের জন্য গ্রামে গ্রামে স্কুল করেছেন, হাতের কাজ শেখাচ্ছেন। আর আমরা করিনি? করবে না কেন সাহেব? তোমরাও, মানে তোমাদের মিশনারিরা অনেক কিছু করেছে এদের জন্যে। কিন্তু একটা দোষ তোমরা করেছ বা মিশনারিরা করেছে, সেটা হচ্ছে তাদের নিজের জাতি বা নিজের পিতৃপুরুষের ধর্মের প্রতি একটা অশ্রদ্ধার ভাবও সঙ্গে সঙ্গে জাগিয়ে দেওয়ার চেষ্টা করেছ তাদের মনে। তার মধ্যে খারাপ কি আছে? ভূত পুজো গাছ পুজো ছাড়িয়ে আমরা ভালো করেছি না খারাপ করেছি, কি বলতে চাও তুমি? তারা বড় শাল গাছ দেখে তার তলায় মারাংবোঙ্গা অর্থাৎ অরণ্য দেবতার পুজো করে, বড় পাহাড় দেখে তার তলায় জিয়াংবোঙ্গা অর্থাৎ পর্বত দেবতার। ফেটিশ ওয়ারশিপ। তোমার আমার পূর্বপুরুষও একদিন ফেটিশ ওয়ারশিপ করতে ছাড়েনি। বেদে তার প্রমাণ আছে, তোমাদেরও পুরনো দিনের ধর্মের মধ্যে তার প্রমাণ আছে সাহেব। ওসব কথা ছেড়ে দাও। এখন কি করতে চাও বলো? লরি রওনা করব। কি করবে কংগ্রেস কুকুরেরা? সাহেবের কথা শেষ হতে না হতে একখানা লরি এসে দাঁড়ালো বাংলোর সামনে। লোক বোঝায় লরি, কংগ্রেসের পতাকা উড়ছে। জন 30 লোক হুড়মুড় করে ঢুকে পড়ল ফটক ঠেলে। মুখে তাদের বন্দে মাতরম ও ইনকিলাব জিন্দাবাদ ধ্বনি। সাহেব ও মিস্টার শর্মার মুখ পাংশুবর্ণ হয়ে গেল। এবার এরা বোধহয় সবাইকে কেটে টুকরো টুকরো করে ফেলে ঘরে আগুন দিয়ে চলে যাবে। কিন্তু গাড়ি থেকে দলের পুরোভাগে নেমে এলো একটি চিপচিপে কালো তরুণী, খদ্দেরের শাড়ি পরনে, খালি পা, হাতে একখানা মোটা খাতা। তরুণীটিকে দেখে বোঝা যায় সে হৌবা মুন্ডা জাতের মেয়ে, কিন্তু মুখখানা ও চোখ দুটি ভারী সুন্দর। মেয়েটি এসেই ইংরেজিতে সাহেবকে বললে, তুমি মিস্টার স্পিড, অব্রখনির মালিক? হ্যাঁ। কোনো ভয় নেই, এখানে নির্ভয়ে থাকো, কিন্তু এখান থেকে বেরোবার চেষ্টা করবে না। পথে অনেক ভয়, তোমাদের মেরে ফেললে তার দায়ী হবে না আমার গভর্নমেন্ট। তুমি কে জানতে পারি কি? আমি স্বাধীন পালামৌ আদিবাসী কংগ্রেস গভর্নমেন্টের প্রেসিডেন্ট। আমার নাম এলিশা বাকুই। ইস্তাহারে আমারই নাম আছে। পথে বেরুলে যে বিপদের সম্মুখীন হবে তার জন্য আমার গভর্নমেন্ট দায়ী হবে না বলে রাখছি। তোমাদের ভালোর জন্যেই বলছি। শোনো না শোনো তোমাদের খুশি। বারান্দায় দাঁড়িয়ে স্পিড পরিবারের মেয়েরা এই ব্যাপার দেখছিল। ওরা যখন মোটরে উঠে চলে গেল তখন সাহেবের বড় মেয়ে ঠোঁট উল্টে বিদ্রুপ ও তাচ্ছিল্যের ভঙ্গি করে বললে, হুহ, মাই গভর্নমেন্ট। মিস্টার শর্মা চুপ করে রইলেন। তার মুখ দেখে মনে হচ্ছিল সাহেবদের কথা তার ভালো লাগছে না। তিনি সবিনয়ে বুঝিয়ে বললেন, এখন বাংলো ছেড়ে পথে না বেরুলেই ভালো হবে। সত্যি এই অঞ্চলে ব্রিটিশ শাসন ভেঙে পড়েছে। তিনি তার অনেক লক্ষণ দেখেছেন রাস্তায় ঘাটে। সাহেব বললে, এখানে থাকলে কিছু হবে না? আমার তাই মনে হয়। ওদের কথায় বিশ্বাস কি? আমার মনে হয় ওদের কথায় বিশ্বাস করা যেতে পারে। আমার সঙ্গে তুমিও থাকবে এখানে? যদি বলেন থাকব। পাথর বাসাতে কত টাকা মজুত? 9,000-এর উপর। ব্যাংকে নিয়ে যাওয়ার কোনো উপায় নেই, পথঘাট বন্ধ। টাকা এখানে নিয়ে এসো। 4টা বন্দুক এখানে। আনতে ভয় হয়, পথে টাকা নিয়ে বেরোতে পারবো না।
7 মাইল রাস্তা বন জঙ্গলের ভেতর দিয়ে। চলো, আমি যাচ্ছি বন্দুক নিয়ে, টাকা আজই নিয়ে আসি। না সাহেব, তাতে বিপদ বেশি। আমি একা যাই। লোকজন কেউ কাজ করতে চাইছে না, প্রায় সবই তো পালিয়েছে। যারা আছে তাদেরও ঠিক বিশ্বাস করা যায় না। মিস্টার শর্মা পাথর বাসা খনিতে চলে যাবার পরে 2 দিন কেটে গেল। সাহেব চিন্তিত হয়ে পড়ল। ব্যাপার কি? ম্যানেজার টাকা নিয়ে ভাগল নাকি? ম্যাম সাহেবের সঙ্গে পরামর্শ করে সাহেব বন্দুক নিয়ে নিজেই লরি চালিয়ে বেরিয়ে গেল। 3 মাইল দূর গিয়ে জঙ্গলের পথে দেখলে এক আশ্চর্য দৃশ্য। মিস্টার শর্মা হেঁটে আসছেন, সঙ্গে একজন লোক তার সাইকেল ঠেলে নিয়ে আসছে। তার চারিধারে ঘিরে 7-8 জন কংগ্রেসি পুলিশ। সাহেব লরি থামিয়ে দিলে দলের সামনে। জিজ্ঞেস করলে, কি ব্যাপার মিস্টার শর্মা? মিস্টার শর্মার ডান হাতে ব্যান্ডেজ বাঁধা, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। তিনি যা বললেন তার ভাবার্থ এই যে পাথর বাসার কুলিদের সর্দার তাকে আক্রমণ করে টাকা ছিনিয়ে নিতে চেষ্টা করে। তারা বলে সাদাবুতের রাজত্ব শেষ হয়েছে, ওদের টাকা এখন আমাদের। নাও টাকা কেড়ে শেষ করে দাও এই কুকুরটাকে। মিস্টার শর্মা দস্তাদস্তি করতে গিয়ে হাতে পায়ে আঘাত পান, মারাই পড়তেন। ঠিক এই সময় এরা এসে পড়েন। তাই সাহেব বললে, এরা কে? ওদের মধ্যে একজন সাহেবকে উত্তর দিলে, কংগ্রেস বিদ্যুৎ বাহিনীর লোক। আরেকজন বললে, আমাদের এলাকার মধ্যে কোনো অরাজকতা হতে দেব না। সাহেব বললে, টাকা ঠিক আছে মিস্টার শর্মা? পাই পয়সা। মিস্টার শর্মা খুব ভালো আর প্রভুভক্ত লোক। সাহেব তাকে বিশ্বাসও করত যথেষ্ট। কিন্তু এই সময় শুধু বিশ্বাস নয়, ওর উপর সম্পূর্ণরূপে নির্ভর করতে হয়েছিল সাহেবকে। কোনো দিক থেকে একটা আলু কি 1 চটাক চালও জোগাড় করা সম্ভব হতো না মিস্টার শর্মার সাহায্য ছাড়া। সমস্ত জনমজুর চলে গেল, মোটরের ড্রাইভার চলে গেল। ম্যাম সাহেব ও তার 2 মেয়ে নিজেরা বড় বড় 3টে মুলতানি গরুকে বিচিলি কেটে খাইয়েছে, নিজেরা দুধ দুইয়েছে, নয়তো গরুগুলো ওই ধাক্কাতে না খেয়েই মারা পড়ত। 1 মাস 2 মাস, তারপর সব ঠিক হয়ে গেল। এলিসা বাকুই ধরা পড়লেন বাগুন্ডার ঘাটওয়ালি কাছারিতে। দলবল কিছু পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালো, কিছু সুন্দরগড় স্টেটের অরণ্য ভূভাগে গা ডাকা দিলে। সেই এলিসা বাকুই। আমার বাংলোর সামনেই মোটর থামিয়ে ওকে এবং বাকি সকলকে নামতে অনুরোধ করলাম। কিছু না, সামান্য একটু চা। আমার বাড়িতে অনেকগুলি মেয়ে এসে জুটেছিলেন এলিসা বাকুইকে দেখবার জন্যে। শাঁখ বাজালো, হুলু পড়ল, খই ও ফুল ছড়ানো হলো। তারপর মেয়েরা হাত ধরে ওকে অন্দরে নিয়ে গেলেন। জনৈক কংগ্রেস কর্মী বললেন, বেশিক্ষণ দেরি করতে পারা যাবে না মশাই, 5টায় আমাদের মিটিং আছে, ওকে নিয়ে যেতে হবে। যত শিগগির হয় ছেড়ে দেওয়া হবে। একটু বুঝিয়ে বলুন মেয়েদের। এখন যতই বুঝিয়ে বলি ফল হবে না, কিছু সময় যাক। বাইরের লোকদের চা পর্ব মিটে গেল। আধ ঘন্টা সময় কাটল। আবার ওরা ধরলেন, আপনি একবার অন্দরে যান মশাই, আমরা আর বিলম্ব করতে পারবো না। আমারও আর ইচ্ছে নেই দেরি করাবার। বাড়ির সামনে লোকের ভিড় যেন ক্রমশ জমছে। আমি অন্দরের দরজায় দাঁড়িয়ে শূন্যকে উদ্দেশ্য করে হেঁকে বললাম, কই হলো? এদিকে এরা তাড়াতাড়ি করছেন। কোনো উত্তর নেই। বহু মহিলা কণ্ঠের সম্মিলিত কলরবে অন্দর সরগরম। কে কার কথা শুনে? অসহায়ের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে গলা ঝেড়ে পরিষ্কার করে নিয়ে বললাম, এরা বড্ড ব্যস্ত হয়েছেন, একটু তাড়াতাড়ি। 16-18 বছরের একটি কুমারী মেয়ে এসে বললে, কি বলছেন? ওকে একটু ডেকে। তুমি কোন বাড়ির মেয়ে? চিনতে পারলাম না তো। আমি রজনীবাবুর ভাইজি। ও, তুমি কলেজে পড়ো? হ্যাঁ। বেশ বেশ, মাঝে মাঝে এসো। তা ওকে একটু ডেকে দিতে হচ্ছে। এত দেরি হচ্ছে কেন? সবাই অটোগ্রাফ নিচ্ছে যে, আবার বাণী চাইছে। 20-25টি কলেজের মেয়েই তো এসেছে, ওই আসছেন। বলে মেয়েটি ব্যস্ত সমস্ত হয়ে সসম্ভ্রমে একপাশে দাঁড়ালো। এলিসা বাকুই আগে আগে হাসি মুখে, পেছনে নারী বাহিনী। এই আমি প্রথম ভালো করে এলিসা বাকুইকে দেখলাম। এতক্ষণ ব্যস্ততায়, উত্তেজনায় ও ভিড়ে আমি ভালো করে ওর মুখ দেখবার সুযোগই পাইনি। আমি চমকে উঠি, হঠাৎ চুপ করে দাঁড়িয়ে যাই, খুব আশ্চর্য হয়ে যায়। আমার একেবারে সামনে যখন উনি এসেছেন তখন আমি বললাম হিন্দিতে, দয়া করে বাইরে আসুন। বড় তাড়াতাড়ি করছেন ওরা। এলিসা বাকুইয়ের মুখশ্রী অতি সুন্দর। এদেশের আদিবাসিনী বন্য রমণীদের সুঠাম দেহসৌষ্ঠব ও শান্ত পেলব লাবণ্যমাখা মুখশ্রী এখনও ওর বজায় আছে। উনিও এই সময় আমার দিকে চাইলেন, একটু বেশিক্ষণ আমার দিকে চেয়ে রইলেন।
পেছনে মেয়েদের ভিড়, কিছু বলার সুযোগ হলো না। বাইরে নিয়ে এসে মোটরে উঠাবার সময় সুযোগ ঘটল, মিনিট খানেকের জন্যে। বললাম, বলিবাই ছিলেন বলিবার জঙ্গলে? উনি চমকে উঠলেন, আমার দিকে ভালো করে চাইলেন। ওর মুখে বিস্ময় ও সংশয় মাখানো। বললাম, তাহলে আপনিই সেই? মনে পড়েছে? উনি আশ্চর্য হওয়ার সুরে বললেন, আপনি? কথা সবই হিন্দিতে। বললাম, চিনেছেন? মনে পড়ে সেই ওভারসিয়ার নিকোডিম কারকারটা? হাঁ, কাজ সেরে আসুন সন্ধেবেলা, কথা কইব অনেক। সেই ভালো। সবাই ওকে নিয়ে বেরিয়ে চলে গেল। এলিসাবা কই? কি আশ্চর্য, শুধু বসে বসে ভাবি, এলিসাবা কই তো নয়, ওর নাম চম্পু। কি আশ্চর্য লাগছে আমার কাছে সমস্ত ব্যাপারটা। 20 বছর আগের কথা। আমি তখন সবে বছর 2 হলো ময়নামতি সার্ভে স্কুল থেকে পাশ করে ভাগ্য পরীক্ষার জন্য বাইরে বেরিয়েছি। আমার বয়স 22-23। পিডব্লিউডির সামান্য চাকরি করি। বলিবা থেকে কামারবেড়া পর্যন্ত রাস্তা তৈরি হচ্ছিল ঘন সারান্ডা অরণ্যের মধ্যে দিয়ে। বলিবা একটি বন্য গ্রামের নাম। লোকসংখ্যা হয়তো ছিল 50 কি 63। গুণে দেখিনি কখনো, তবে এই রকমই হবে। গ্রামের সামনে পাহাড়, ডাইনে বাঁয়েও পাহাড়, পেছনে গভীর জঙ্গল। পাহাড় ও জঙ্গলের মধ্যে যে সামান্য সমতল জমি, তাতেই গ্রামের লোকে ভুট্টা, জনার, शकरकंद आलू, टक पालং ও টমেটোর চাষ করে। আজ বেশ স্পষ্ট মনে হচ্ছে বলিবা গ্রামের ছবি, প্রথম যৌবনের স্বপ্নময় কর্মস্থল। তারপরে এই 20 বছরে কত জায়গা দেখলাম। সামান্য রোড সার্ভেয়ার থেকে এখন আমি একজন ধনী কন্ট্রাক্টর। কত কি ঘটে গেল জীবনে, কত অসম্ভব সম্ভব হলো। কিন্তু বলিবা গ্রামের কথা, তার সেই মাকাহুর পেঁপে বাগান, ছোট্ট উশুরিয়া ঝর্নার কলকল জলস্রোত, জগহরি শালগাছটা, সন্ধ্যাবেলায় মাকাহুর উঠানের পুরু শালকাঠের পালিশবিহীন অসমতল বেঞ্চিতে বসে চা পান ও গল্প, কখনো ভুলব এসব? বলিবা গ্রামে প্রথমে আমার বাসস্থান ছিল না। বলিবা কামারবেড়া রাস্তা জঙ্গল কেটে তৈরি হচ্ছিল বন বিভাগ থেকে। তাদের কর্মচারীরা পিডব্লিউডির কাছে আমাকে হাওলাত চান রাস্তা করবার সময়। 3 মাসের জন্য আমাকে হাওলাত দেওয়া মঞ্জুর করা হয়। সেই সূত্রেই আমাকে যেতে হয়েছিল এবং 11 মাইল দূরবর্তী জেরাইখেলা থেকে সাইকেল যোগে এসে রোজ কাজ করতাম। সার্ভের কাজ শেষ হয়ে গেল, রাস্তা তৈরি আরম্ভ হলো, তবু আমাকে যেতে হতো। কতখানি হয়েছে সেটা তদারক করতে। ভীষণ জঙ্গল, বড় বড় গাছ পড়েছিল রাস্তার জন্য নির্দিষ্ট জমিতে। কুলিতে গাছ কাটছিল, পাহাড়ের গা কাটছিল রাস্তা বের করতে। বড় বড় পাথরের চাই রাস্তায় এসে পড়েছিল। হো কুলি মেয়েরা মাথায় ঝুড়ি নিয়ে পাথর ও মাটি বইছিল। সে জঙ্গলে বুনো হাতি ও বাঘ ঘুরে রাত্রে। আমাদের নতুন তৈরি রাস্তার উপর বুনো হাতির পায়ের দাগ। কি বিরাট শালগাছ এক একটা, 150-200 বছরের পুরনো। কুলি ও কুলিনীরা না বোঝে বাংলা, না বোঝে হিন্দি, হো ভাষা ছাড়া কিছু জানে না। খাবার কিছু মেলে না, কেবল মকাই আর জনার। একজন ওভারসিয়ার ছিল, হো খ্রিস্টান, নাম নিকোডিম কারকাট্টা। লোকটা বন বিভাগের কর্মচারী। রাস্তার কুলিদের কাজ তদারক করত, আর কুলিদের প্রতি কি গালমন্দ মারধর করত। মেয়ে কুলিদের ওপরও এইরকম দেখে একদিন আমার ভারী রাগ হলো। সে কি অকথ্য ভাষায় গালাগাল, চাবুক কুচিয়ে মারতে যায় মেয়েদের। পাথরের ঝুড়ি বইছে মাথায় নিয়ে, দিলে সজোরে ধাক্কা, ঝুড়ি শুদ্ধ ছিটকে পড়ে গেল একটি মেয়ে কুলি। আমি বললাম, ও কি হচ্ছে? নিকোডিম রেগে উঠে বললে, কি কি দেখতে পাচ্ছ না মেয়েদের অমন করে ধাক্কা দেয়? ছি, ওরা কাজ করছে না, তা বলে তুমি মারবে ওদের? যে মেয়েটিকে ধাক্কা মারা হয়েছিল সে দাঁড়িয়ে উঠে গায়ের ধুলো ঝাড়ছিল। নিকোডিমের ভয়ে সবাই সেখানে জুজু, কারো কিছু বলবার সাহস নেই। আমি যখন নিকোডিমকে তিরস্কার করছি, তখন অন্য সকলে সপ্রশংস দৃষ্টিতে আমার দিকে চেয়েছিল। আমার বকুনি খেয়ে নিকোডিম সেখান থেকে এগিয়ে পাহাড়ের নিচে রাস্তার ও বাঁকে চলে গেল। ব্যাপারটা কিন্তু তখনই মিটল না। নিকোডিম সেদিন থেকে আমার শত্রু হয়ে দাঁড়ালো। ওসব জঙ্গলের মধ্যে ওদের সাহায্য ভিন্ন খাবার জোগাড় করা মুশকিল। ও গ্রামে বারণ করে দিলে আমি দুধ পাইনে, ডিম পাইনে। বন বিভাগের কর্মচারীদের জন্যে বলিবা গ্রামে গভর্নমেন্টের তৈরি ঘর আছে, সেখানে যাতে আমি রাত্রে আশ্রয় না পাই তার ব্যবস্থাও করলে। ফলে এই দাঁড়ালো, কাজ করতে করতে যদি বেলা হতো, সূর্য অস্ত যাবার জোগাড় করত পশ্চিমের বন পাহাড়ের ওপারে, আমায় সাইকেলে ফিরতেই হতো। বন্যজন্তু অধ্যুষিত বনপথ ধরে 11 মাইল দূরবর্তী জেরাইখেলায়।
আশ্রয় বা খাদ্য কিছুতেই মিলত না নিকটে কোথাও। 7 মাইল দূরে কেরুকোচা নালার ধারে বেলা একদম পরে আসতো। অন্ধকার দেখাতো পাহাড়ি ঢালুর ঘন শাল জঙ্গল। বড় বড় আসান গাছগুলো দেখাতো ভূতের মতো। শুকনো পাতার শব্দ শুনলে মনে হতো বাঘ বেরিয়েছে। প্রত্যেক বাঘে মনে হতো আধ অন্ধকারে বুনো হাতি রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছে, সাইকেলের সঙ্গে তাল লাগাবে বুঝি। তবুও যেতে হয়েছে বাধ্য হয়ে। একদিন সম্বর হরিণের একটা দলের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। আর দেখতাম বনমোরগ ঝটফট করে সামনের রাস্তার উপর থেকে উড়ে গেল। দেখতাম ময়ূর রাস্তা পার হয়ে এদিকের বন থেকে ওদিকের বনে যাচ্ছে। দেখতাম দু একটা কোতরা সরু সরু পায়ে ভর দিয়ে পালাচ্ছে, কিন্তু কোনো হিংস্র জানোয়ার চোখে পড়েনি। দিন 15 কাটল। দুপুরবেলা একদিন পাহাড়ের নিচে তেপায়ার ওপর টেবিল বসিয়ে জরিপের নকশা দেখছি। এমন সময় কোথা থেকে একখানা পাথর গড়িয়ে এসে পায়ে বিষম চোট লাগলো। দুটো আঙ্গুল ছেঁচে রক্ত পড়তে লাগলো। আমি দুহাতে পা চেপে ধরে তখনই বসে পড়লাম। দাঁড়াবার ক্ষমতা রইল না। কিছু দূরে কুলিরা কাজ করছিল। ওরা ছুটে এলো। ওদের মধ্যে একটি মেয়ে তাড়াতাড়ি নিজের শাড়ির আঁচল ছিঁড়ে আমার পা বেঁধে দিলে। আমি সেখান থেকে উঠতেই পারলাম না। যখন অতি কষ্টে উঠলাম তখন দেখি সাইকেল চালিয়ে যাবার ক্ষমতা হারিয়েছি। বেলা গেল, সূর্য ঢলে পড়ল বনের ওপারে। সেটা ছিল মাঘ মাসের মাঝামাঝি। শীতও তেমনি নামল। সেদিন সূর্য বিদায় নেবার সঙ্গে সঙ্গেই মহা বিপদে পড়ে গেলাম। কুলির দল তো আর একটু পরেই পালাবে। বন বিভাগের লোকেরা আমাকে সহানুভূতির চক্ষে দেখে না নিকোডিমের ভয়ে। ওদের তাঁবুতে আমার প্রবেশ নিষেধ। আমি এখন যাই কোথায়? কুলিরা কাজ শেষ করে দলে দলে পাহাড়ের ওপারের রাস্তা বেয়ে বলিবা গ্রামের দিকে চলল। আমার অবস্থা কি তা অনেকেই জানে না। কাকে বা বোঝাই, কী বা বলি। হৌ বাসা তেমন আয়ত্ত করতে পারিনি, দু একটি কথা ছাড়া। এমন সময়ে সেই মেয়েকুলির দল আমার সামনে দিয়েই নিচে থেকে ওপরে উঠছে। কাজ করতে করতে ওরা রাস্তার নিচের দিকে নেমে গিয়েছিল। আমার কাছে যখন দলটি পৌঁছেছে তখন একটি মেয়ে দল ছেড়ে দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। চেয়ে দেখলাম ওর দিকে। এই মেয়েটি আমার পায়ে ওর শাড়ির আঁচল ছিঁড়ে বেঁধে দিয়েছিল। আরও আমার মনে হলো নিকোডিম সেদিন একেই ধাক্কা মেরেছিল। যখন ও আমার পায়ে ওর শাড়ির আঁচল ছিঁড়ে বাঁধে তখন যন্ত্রণার চোটে কারো মুখ ভালো করে দেখার অবস্থা ছিল না আমার। তখন চিনিনি। ও বললে, জুম্পে? আমি ঘাড় নেড়ে বললাম, বুঝিনি ও কথা। হাত দিয়ে দেখালাম পায়ের ঘা। ওর মুখের দিকে চেয়ে ইঙ্গিতে বুঝিয়ে দিলাম আমি সাইকেলে উঠতে পারবো না, পায়ে ব্যথা। এতদিন পরেও একটা কথা আমার মনে আছে। মেয়েটির বড় বড় কালো চোখের সে অদ্ভুত স্নেহ ও সহানুভূতি ভরা চাউনি। সে চাউনি কখনো ভুলব না। আমি এদের কাছে আশা করিনি এরকম চাউনি। কেননা বাংলাদেশ থেকে নতুন এসেছিলাম। বন্য জাতিরা মানুষই না, ওসব একরকম কিম্বুত কিমাকার জীব। এই ছিল আমার ধারণা ওদের সম্বন্ধে। তাদের এই একটি মেয়ের চোখের চাউনির মধ্যে দিয়ে আমারই মা বোন উঁকি মারবেন, একেবারে সুস্পষ্টভাবেই উঁকি মারবেন, দেখবার আগে সেই বিশ্বাস আমার হতো না। আমি সত্যি বিস্মিত হয়েছিলাম। তার চেয়েও বিস্মিত হবার কারণ ঘটল যখন সে এসে আমার হাত ধরে তুলবার চেষ্টা করে বললে, নাকি ও কুদি ইশানা, জুম্পে? আমি ঠেলে উঠলাম, দাঁড়ালাম অতি কষ্টে। কি বলছে মেয়েটি? কি একটা প্রশ্নের সুর ওর কথায়। কি প্রশ্ন? ঘাড় নেড়ে বোঝালাম বুঝি না ওর কথা। তারপর মেয়েটি যা করলে তা যে কত বিস্ময়কর হয়েছিল তখন আমার কাছে। মেয়েদের কি বললে ও? আমার চারিপাশ ঘিরে ওরা দাঁড়ালো এসে। 2-3 জনে শক্ত করে আমার বগলও হাত ধরলে। মেয়েটিও ধরেছে ডান হাত। চললাম ওদের সঙ্গে। আমাদের পেছনে পেছনে একটি মেয়ে সাইকেলখানা ঠেলে নিয়ে আসতে লাগলো। জঙ্গলের ধারে বলিবা গ্রামের একটি ঘরে ওরা আমায় নিয়ে এলো। পরে গৃহস্বামীর সঙ্গে আলাপ হয়েছিল। তার নাম মাখা হো। বলিবা গ্রামের মণ্ডল। শালকাঠের খুঁটি ও আড়া লাগানো একখানা কুঁড়েঘর। না তার জানালা না দরজা। ঘরের সামনে শালকাঠের তক্তা সোজা করে পুঁতে বেড়া দেওয়া। ওরকম ঘরে কখনো বাস করিনি। তেমনি শীত এখন এই বনের মধ্যেকার গ্রামে। চিহরলতার ছালের দড়ি দিয়ে ছাওয়া একখানা খাটিয়াতে ঘরের চরকা কাটা মোটা সুতো দিয়ে বোনা একখানা চাদর পেতে দিলে শতরঞ্জির মতো পুরু। সেই মেয়েটি আমায় শুইয়ে রেখে চলে গেল। সবাই চলে গেল। আমি একা ঘরের মধ্যে শুয়ে শুয়ে শালকাঠের মোটা মোটা আড়া লক্ষ্য করতে লাগলাম। সেই জন্যে শালকাঠের আড়ার কথা আমার বড় মনে আছে।
অসহায় অবস্থায় চুপ করে শুয়ে আছি দূর এক বন্য গ্রামে, বন্য জাতিদের মধ্যে। কি আমার উপায় হবে এখানে? কি করি এখন? এমন 17 হাত জলের তলায় পড়ে যাব বিদেশে এসে, তা কখনো ভাবিনি। ভয়ও হলো। এগোরও তো দরজা নেই, নিকটেই বন। গভীর রাত্রে বাঘ ভালুক ঘরে ঢুকবে না তো? প্রায় 2 ঘন্টা কেটে গেল, অন্ধকারেই শুয়ে আছি। বাইরে কিন্তু চাঁদনি রাত, তবে শুক্লপক্ষের প্রথম দিক। জ্যোৎস্নার তেমন জোর নেই। আকাশে মেঘ হওয়ার জন্যেও সেটা হতে পারে, আমার ততটা মনে নেই। হঠাৎ দৌড় দিয়ে কে ঘরে ঢুকলো। কবাটহীন দৌড়, যে কেউ যেতে আসতে পারে। চমকে বাংলায় বললাম, কে? মৃদু নারী কণ্ঠে উত্তর এলো, চম্পু। মেয়েটি আমার ভাষা বোঝেনি, কিন্তু আমার প্রশ্নের সুরে স্বভাবতই তার মনে হয়েছে ঘরে কে ঢুকলো তাই আমি জিজ্ঞেস করছি, সুতরাং সে তার নাম বলেছে। এই প্রশ্নোত্তরের অভিনবত্বের জন্যেই চম্পু নামটা হঠাৎ এমন মিষ্টি লাগলো। অনার্য নাম নয় বলেও বোধ হয়, কারণ আমি জানি ও অঞ্চলে মেয়েদের নামের মধ্যে কমনীয়তা খুঁজতে গেলে বড্ড নিরাশ হতে হবে। ভাষা জানি নে, সুতরাং চম্পু নামটার ওপরই একটি সম্পূর্ণ বাক্যের জোর দিয়ে আবার প্রশ্ন করলাম, চম্পু? হই, অর্থাৎ হাঁ। খিদে পেয়েছে? সঙ্গে সঙ্গে মুখে হাত দিয়ে খাওয়ার অভিনয় করলাম। মেয়েটি হেসে ঘর থেকে বার হয়ে গেল এবং আধ ঘন্টাটা পরে কতকগুলো शकरकंद আলু সিদ্ধ শালপাতায় জড়িয়ে নিয়ে এলো। চা খাবার বড় ইচ্ছে ছিল, কিন্তু এই মেয়েটিকে তা বোঝানো আমার দুঃসাধ্য জ্ঞানে সে প্রসঙ্গ উত্থাপন করলাম না। মেয়েটি তখন চলে গেল। আবার আধ ঘন্টা পরে ঘরে ঢুকল। শাল কাঠের আগুন জ্বালিয়ে দিলে ঘরের ঠিক মাঝখানে ছোট একখানা তুলোর লেপ আমায় দিয়ে গেল রাত্রে গায়ে দেওয়ার জন্যে। আমি প্রশ্নের সুরে বললাম, চম্পু? একটিমাত্র কথাই জানি, যতক্ষণ এবং যত রকমভাবে সম্ভব সেই কথার সদ্ব্যবহার করি। মেয়েটি একবার হেসে ফেললে আমার সামনে, বলে, হই। আমার হৌ বাসার দৌড় বোধ হয় বুঝতে পেরেছে। ঘরে আগুন জ্বললে আমি চম্পুকে ভালো করে দেখতে পেলাম। সেই মেয়েটি যাকে নিকরিম ধাক্কা মেরেছিল। বেশি ওর বয়স নয়, 15-16 বেশি হবে না। সুন্দর মুখশ্রী। এই বন্য দেশে এমন মেয়ে আছে জানতাম না। যেমন সুন্দর দেখতে, তেমনি তীক্ষ্ণ বুদ্ধি। বাংলাদেশের যে কোনো স্কুল কলেজের মেয়ের মতো। একটু পরে মাকাহু ঘরে ঢুকলো। 50 ছাড়িয়েছে বয়স, এখনও দিব্যি সরল। মাকাহু ঘরে ঢুকে হিন্দিতে বললে, কেমন আছো? আমি মহা খুশি হয়ে বললাম, বাঁচলাম, হিন্দি জানো দেখছি। বাংলা বি জানে, কিছুটা বুঝছে। বাবা, বেঁচে থাকো। নাম কি তোমার? মাকাহু। এই গ্রামের নাম কি? বলিবা আছে। শোনো মাকাহু, তোমাকে বাংলা শেখায় ভালো করে। এখানে আছে অনাবশ্যক ক্রিয়াপদ, শুধু বলিবা বললেই হলো, বুঝলে? এরপর ওরকম আর বলবে না। মাকাহু আমার বৈয়াকরণিক আলোচনা বুঝলে না, না বুঝেই বিজ্ঞভাবে ঘাড় নাড়তে লাগলো। হিন্দিতে বললাম, চম্পু তোমার মেয়ে? না, ওর কেউ নেই, কেবল এক বুড়ি দিদিমা ছাড়া। এই গায়ে ওদের বাড়িও নয়, করমপদা থেকে এসেছে। বড় ভালো মেয়ে, সবাই ওকে ভালো বলে। চম্পু মাকাহুকে কি বললে? মাকা আমার দিকে চেয়ে বললে, চম্পু বলছে এ গায়ে তোমাকে কিছুদিন থাকতে হবে। ওকে বলো এখানে দেখবে কে? চম্পু বলছে ও দেখবে। আমাকে রেঁধে খাওয়াবে। বলছে যা কিছু দরকার সব করবে। শোনো, তোমায় বলছে এখন ঘুমিয়ে পড়ো, আমরা যাই। কাল সকালে তোমার পায়ে ওষুধ বেটে দেবে বলছে। আমি চম্পুকে ধন্যবাদ দিচ্ছি, ও আমার বোনের মতো। ও বলছে, তুমিই ওকে নিকোডিমের হাত থেকে বাঁচিয়েছ। বলো, সে আমার কর্তব্য কাজ, করা উচিত তাই করেছি। চম্পু বলছে, কোনো ভয় নেই তোমার, তোমার পা ও সারিয়ে দেবে। তুমি যতদিন সেরে না ওঠো নির্ভাবনায় এখানে থাকো। তোমার কর্তব্য তুমি করেছো, ওর কর্তব্য ও করবে। সেই রাত্রিটির কথা আজও ভুলিনি। ওরা চলে গেল, আমি একা শুয়ে রইলাম। নতুন জায়গা, বনের মধ্যে গ্রাম। দরজার কপাট নেই, নানা রকম শব্দ বনের মধ্যে সারা রাত। গ্রামের অদূরেই নিবিড় অরণ্য। বন্য কুক্কুটের ডাক শুনেছি, কুত্রা ডাকছে। ঘুম আর আমার আসে না। ঘরের পেছনে খসখস শব্দ হয়। আমি অমনি চমকে উঠে ভাবি, এ বোধহয় ভালুকের পায়ের শব্দ। গভীর রাত্রে দূরে দূরে কোথায় বন্যহস্তির বৃংহিত কানে গেল। কত রকম ভয়ে যে রাত কাটল। ঘুমিয়ে পড়লাম একেবারে ভোরবেলা। জেগে উঠে দেখি রোদ উঠে বেশ বেলা হয়েছে। চম্পু এসে ডেকে উঠিয়েছে। বিছানার পাশেই সে দাঁড়িয়ে, হাতে ওষুধ বাটা।
ও আমার পা বেশ ভালো করে টিপে টিপে দেখলে। একবার জোর করে টিপতে আমি যন্ত্রণায় উফ করে উঠলাম। আমার মুখের দিকে চেয়ে বললে, জুমপে? পরে জেনেছিলাম এর মানে পায়ে লাগছে। আমি ঘাড় নেড়ে বললাম, ও বুঝিনি। হাত দিয়ে দেখিয়ে বললাম মুখ ধোয়ার জল আনতে। চম্পু জল নিয়ে এলো। নতুন ওষুধ বাটা আমার পায়ে লাগিয়ে দিলে এবং একটা জামবাটিতে কি একটা জিনিস আনলে, শালপাতা দিয়ে ঢাকা। হাত দিয়ে দেখিয়ে বললাম, কি ওতে? মানতি। তার মানে বুঝলাম না। দেখি বাটি নিয়ে এসো। চম্পু আমার ইঙ্গিত বুঝে বাটি নিয়ে এলো। ও হরি, এক বাটি ভাত। আঙ্গুল দিয়ে দেখিয়ে বললাম, মানতি? চম্পু হেসে প্রায় গড়িয়ে পড়ে আর কি। সে আমার ভাষা জ্ঞানের দৌড় বুঝে নিয়েছে। হাসি মুখে ঘাড় নেড়ে বললে, হই। এইভাবে ও আমার মনের ভাব আন্দাজে বুঝে নিত, আমি বুঝে নিতাম ওর। সেই ঘরে খেটেছিল 10 দিন। চম্পু কি সেবাটাই করেছিল এই 10 দিন। ভাষা না বুঝলেও আমি ওর ভালোবাসা বুঝতাম, নয়নের স্নেহ দৃষ্টি বুঝতাম। আমি ওর হাত দুটি ধরে একবার আবেগের মাথায় বলেছিলাম, চিরকাল মনে থাকবে তোমার কথা চম্পু, কখনো ভুলবো না তোমায়। চম্পু কিছু চায়নি আমার কাছে, যা করেছিল সম্পূর্ণ নিঃস্বার্থভাবে। এমনি দুর্লভ মন ছিল ওর। আমিও তখন গরিব, তবুও আসবার দিন সাইকেলে উঠবার সময় ওকে আমার হাতঘড়িটা দিতে গিয়েছিলাম, ও নেয়নি। আমার জামার বোতাম দেখিয়ে বললে, ওটা নেবে। মা কাহুকে বললাম, বুঝিয়ে দাও, এই সোনার নয়, পেতলের উপর গিলটি করা। এর দাম 6 আনা পয়সা, এ নিয়ে কি হবে? চম্পু শুনলে না, বললে, না, বোতাম নেব। সরলা হু বালিকা, যা চাই তাই দিলাম। 6 আনা পয়সার 4টি পেতলের বোতাম। অনেক দিনের কথা হয়ে গেল সেসব। মধ্যে অবস্থা যখন দিনগত খুবই খারাপ হয়ে গেল, রাস্তার কন্ট্রাক্টরি করতে গিয়ে গড়বায় নালার সিমেন্টের সেতু দুবার জলের ধরে ভেঙে গেল। 3,500 টাকা আমার পুঁজি থেকে বেরিয়ে গেল। জীবন অতিষ্ঠ হয়ে উঠল পাওনাদারের অত্যাচারে। তখন সামনে দেখলাম সর্বশান্ত হওয়ার পথ জেলের ফটক পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে। কতবার তখন ভেবেছি সব ফেলে পালিয়ে যাব বলিবা গ্রামে মা কাহুর বাড়ি। সেই ঘন অরণ্যে শালফুলের আলস্য মাখানো দিনগুলিতে চম্পুহুর সঙ্গে নীরব ভাষার কথোপকথন। বছরের পর বছর কেটে গিয়েছিল। বাড়ি গাড়ি করেছিলাম, বড়লোক হয়েছিলাম। চম্পুর দেখা পায়নি আজকার দিনটা ছাড়া। কিন্তু এ কোন চম্পু? এ ইংরেজি বলে, মোটর চড়ে, সবাই হিন্দিতে বক্তৃতা দেয়। সেই সরলা বালাকে এর মধ্যে কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। তবুও উদ্গ্রীব হয়ে রইলাম সন্ধ্যার জন্যে। এলিসা বাকুই এলেন সন্ধ্যার একটু পরে। কেউ ছিল না ঘরে। বললাম, মনে পড়ে? হেসে বললে, সব। চম্পু, তোমার কাহিনী কেউ বিশ্বাস করবে না, আমি জানি তাই। না জানলে অবিশ্বাস করতাম। কি করে এমন হলে? বলিবা ছাড়লে কেন? লেখাপড়া শিখলে কোথায়? 10 মিনিটের জন্য এসেছি, অন্য সময় শুনবে। মিশনারি স্কুলে ম্যাট্রিক পাশ করি। আমাদের গ্রামের হৌ পাদ্রি আমাকে রাঁচি নিয়ে যায়। মাকা মারা গেল, কেউ ছিল না গায়ে। কে আশ্রয় দেয়? রাঁচিতে বললে খ্রিস্টান হলে সব সুবিধে করে দেবে। সত্যি বলছি, এখন এইসব ফেলে চলে যেতে ইচ্ছে করে বলিবা গায়ে। আগস্ট আন্দোলনের পরে জেলে বসে বসে শুধু বলিবার কথাই ভাবতাম, আর কোনো কথা মনে পড়তো না। চম্পু কৃত্রিম রাগের সুরে বললে, না, কি কথা মনে পড়বে? মান রেখে কথা বলতে শেখো। জানো আমি কে? আমি পাল্টা রাগের সুরে বললাম, বেশ, দাও আমার বোতাম ফেরত। চম্পু খিলখিল করে হেসে বললে, কাল আসবো, মোটর দাঁড়িয়ে আছে, একটা ছুতো করে এসেছি। তারপর একটু থেমে বললে, বোতাম নিয়ে আসবো, হারাইনি।